কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কবে হবে সেটি নিয়ে সংশয় শঙ্কা সবসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়ে যায়। আসলেও হবে কিনা, শেষ পর্যন্ত হবে কিনা, শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর হবে কিনা, এসব নানা প্রশ্ন তাদের মধ্যে কাজ করে। কিন্তু জুলাই ঘোষণাপত্রকে রেখে এবং একটা জাঁকজমকপূর্ণ বর্ষপূর্তিকে রেখে কেন এনসিপি নেতারা বাইরে চলে গেলেন সেটাও আবার নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এবং এমন অনেক প্রশ্ন আজ সারা দিন জুড়ে ঘুরেছে এবং এর বাইরে তো নানা প্রশ্ন আমাদের মধ্যেই থাকে। আপনাদের মনে যা প্রশ্ন আমরা তা জানতে চাই আপনাদের হয়ে, কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আসলে গণমাধ্যমের কাজ। সবাইকে স্বাগত জানাই আর কেবল প্রশ্নগুলো অনুষ্ঠানে এবং আপনাদের সাথে আছে আমি নাজরিন মুনি। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যুক্ত আছেন, আমাদের সাথে অতিথি হিসেবে আজকে একই সাথে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ এবং আছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি একটু শুরু করতে চাই নাসিরউদ্দিন নাসিরকে দিয়ে। আজকে অনেকগুলি ঘটনা আপনার কাছে বলেছি, কোন ঘটনা আপনার কাছে আজকে উল্লেখযোগ্য ছিল? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রিয় অগ্রজ শ্রদ্ধেয় বড় ভাই ফুয়াদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঘটনাবহুল সেটি হচ্ছে আজকে 5ই আগস্ট। গত বছরের এই দিনে আমরা ছাত্র জনতার সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের একটি সফল পরিণতি হয়েছে। 2000-এরও বেশি ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। সেই ধারাবাহিকতা আমি মনে করি যে আজকে যত ঘটনাই ঘটুক সেটি গত বছরের পরম্পরায় আসলে ঘটেছে। সুতরাং আজকের দিনে আমি শুরুতেই জুলাই এবং আগস্টে গত বছর যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। একই সাথে আপনি জানেন যে এই জুলাই এবং আগস্টে প্রায় অনেকে বলছেন 30 থেকে 35 হাজার মানুষ যারা বিভিন্নভাবে যারা আহত হয়েছেন এবং 4000-এরও বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ এক চোখে অথবা কেউ দুই চোখে। এর মধ্যে প্রায় আমরা দেখেছি একটি বেসরকারি গবেষণা সংস্থা তারা বলেছে প্রায় 750 মানুষ এমনভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন যারা আর কখনোই আসলে চোখেই দেখবেন না। সুতরাং আজকের এই দিনে আমি সর্বপ্রথম তাদেরকেই স্মরণ করছি যারা শহীদ হয়েছেন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা একদম সম্মুখ সারিতে কোনো কিছু চেয়ে না চেয়ে বরং কোনো প্রত্যাশা না রেখে যারা শুধুমাত্র আওয়ামী লীগের যে গত 17 বছর দিয়ে প্যাসিবাদ তৈরি হয়েছিল শুধু সেই প্যাসিবাদকে পতন করতে যারা সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে, আমি মনে করি আজকের দিনে তাদেরকে স্মরণ করাই সব থেকে গুরুত্বপূর্ণ দিন। এবং একই সাথে আজকে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে, সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণাপত্র পাঠ করেছেন। আমরা সেই অনুষ্ঠানে ছিলাম, ফুয়াদ ভাইও ছিলেন। আমি মনে করি এটি একটি ঐতিহাসিক ঘটনা। যদিও এই প্রক্রিয়ার বিষয়ে অনেকের মধ্যে মতভেদ থাকতে পারে, মতপার্থক্য রয়েছে, হয়তো থাকবেও, কিন্তু ঘোষণাপত্র যে পাঠ হয়েছে এটি বাস্তবতা। আপনার কি মতপার্থক্য আছে? আপনাদের না, আমাদের নাই, কিন্তু অনেকে গ্রহণ করেছেন, সাদরে গ্রহণ করেছেন। আমরা মনে করি অবশ্যই এটি সকলের হয়তো মতামত প্রত্যাশিত হয়নি, কিন্তু আমি মনে করি তারপরও অনেক রাজনৈতিক দল অংশীজন জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তাদের একটি বড় অংশের মতামতের ভিত্তিতে এটি করা হয়েছে বলে আমি মনে করছি। এবং আজকে আরও যে কয়েকটি ঘোষণা এসেছে এর মধ্যে আরেকটি হয়েছে একটু আগে, হয়তো এখন এই ভাষণটি চলমান রয়েছে, যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। সেই ভাষণে তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনকে তিনি চিঠি দিবেন। আমি মনে করি এটি একটি ইতিবাচক ঘটনা। এই জন্য ইতিবাচক বলছি কারণ হচ্ছে বাংলাদেশে গত 17 বছরে 3টি জাতীয় নির্বাচন হয়েছে। আপনি জানেন 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমির নির্বাচন হয়েছিল। এবং বাংলাদেশের সেই 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের তরুণরা তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারেনি। এই 3টি জাতীয় নির্বাচনে যদি তরুণরা ভোট প্রদান করতে পারতো বা দেশের মানুষ ভোট প্রদান করতে পারতো তাহলে গণ অভ্যুত্থানের আসলে প্রেক্ষাপটই তৈরি হতো না। সুতরাং গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যে মানুষ তার মতামতের ভিত্তিতে তার সরকারকে প্রতিষ্ঠা করতে পারেনি, এবং যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল সেই সরকার জনগণের সরকার ছিল না। সেই জন্য সরকার গুমখুন করেছে, নির্যাতন করেছে এবং বাংলাদেশে একটি প্যাসিবাদ তৈরি করেছে। সুতরাং এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের গণ আকাঙ্ক্ষার যে যতগুলো দাবি তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেটি 14, 18, 24 আমরা কোনোভাবেই করতে পারিনি, আমরা সে সরকার তৈরি করতে পারিনি। সুতরাং সেই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আজকে গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে তিনি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি মনে করি এটি অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মনে করি যে যেই তরুণরা 2014, 18, 24-এ তাদের ভোটাধিকার প্রদান করতে পারেনি, তাদের মতামত প্রদান করতে পারেনি, আমি মনে করছি যে আগামী নির্বাচনে তরুণরা তাদের মতামত। অনেক ধন্যবাদ। কিন্তু এই নির্বাচন নিয়ে, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে, নির্বাচন কেমন করে হবে, নির্ধারিত সময় হবে কিনা, আমরা আরেকটু বিস্তারিত আসছি। আমরা একটু ফুয়াদ ভাইয়ের কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ আসিফুজ্জামান ফুয়াদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘোষণাপত্র অনুষ্ঠানে আপনি ছিলেন, উপস্থিত ছিলেন, কেমন হলো আপনার কাছে ঘোষণাপত্র, কেমন লাগলো? ধন্যবাদ। আমার প্রিয় অনুজ, নাসির সহ সবাইকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে ঘোষণাকে আমরা স্বাগত জানাই সার্টেনলি, এবং এটা তো আমরা অনেক দিন থেকে বলছি। গত বছরের গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি ঘোষণাপত্রের ব্যাপারে মোরালেস কেউই মোটা দাগে দ্বিমত করে নাই। এবং আপনার মনে থাকার কথা, ফরেস্ট সার্ভিস একাডেমিতে কিন্তু ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একটা মিটিংও হয়েছে এবং সেই মিটিংয়ে আমিও ছিলাম। এবং সেখানে একটা ড্রাফট
প্রস্তুত করা হয়েছিল, একজন উপদেষ্টা সম্ভবত একটা ড্রাফট দিয়েছেন এবং সেটার উপরে সকল রাজনৈতিক দল বক্তব্য দিয়েছে এবং আমিও ওখানে এটার কাঠামো এবং ঐতিহাসিক কিছু উপকরণ থাকা না থাকা এটা নিয়ে কথা বলেছি এবং সাইজে আরও ছোট করে নিয়ে আসা যায় কিনা, কারণ ডকুমেন্ট বড় হয়ে গেলে সেখানে দ্বিমতের সুযোগ বেশি চলে আসে। তো সেই পরামর্শের পরে মোটা দাগে আজকের ঘোষণাপত্রে আমি কোনো পার্থক্য দেখলাম না। ওই যে 5-6 মাস আগের যে কাগজপত্র যেটা দেখেছি প্রেটি একই জিনিস আছে, 1-2টা দলের হয়তো কিছু যোগ বিয়োগ এখানে আপনারা যা চেয়েছেন তাই আছে জুলাই ঘোষণাপত্রে যা ছিল ড্রাফট যেটা দেওয়া হয়েছিল প্রথম, আমরা যে পরামর্শগুলো দিয়েছি তার যোগ বিয়োগ ওখানে খুব বেশি দেখি নাই। আজকেও 1-2টা দলের হয়তো আপনার কিছু যোগ বিয়োগ সেখানে উপকরণ আকারে দেখলাম, কিন্তু মোটা দাগে খুব বেশি পরিবর্তন দেখি নাই। দ্বিতীয় যেটা আমার অবজারভেশন সেটা হচ্ছে যে এইবারের যে আপনার ফাইনাল করবার আগে বড় 3টা দলকে এই ড্রাফটটা আবার শেয়ার করা হয়েছে, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দল কমিশনে যারা রেগুলার রিপ্রেজেন্টেশন করছে, আলোচনায় অংশগ্রহণ করছে, তাদের সাথে এই ড্রাফট আর শেয়ার করা হয়নি। তারপরও আমাদের তরফ থেকে আমাদের পার্টির চেয়ারম্যান এই ব্যাপারে আমাদের একটা প্রস্তাবনা আবার দিয়েছেন যে বিষয়গুলো একটু বিবেচনা করা যায় কিনা। মোটা দাগে আমরা কি প্রত্যাশা করেছিলাম এখানে থাকবার ব্যাপারে, সেটা হচ্ছে যে পুরো ন্যারেটিভটা শুরু হয়েছে আওয়ামী বয়ানের যে ন্যারেটিভ, পাকিস্তান আমলের 23 বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, মানে অ্যাজ ইফ আমার আজাদির লড়াই, আমার যে এই মাটির মানুষের যে অধিকারের লড়াইটা, এটা ওই পাকিস্তান আমলই শুরু হয়েছে। এর আগে আমাদের এই মানুষ কোনোদিন লড়াই করে নাই। আমরা 190 বছর কি ব্রিটিশ বিরোধী আন্দোলন করি নাই? আমাদের তো শত শত বছরের লড়াইয়ের ইতিহাস আছে। বাহিরের শাসকরা যখন এসছেন তাদের বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি, দিল্লির শাসকদেরকে তো আমরা পরাজিত করেছি। বাংলাদেশি জাতিসত্তা হিসাবে আমাদের লড়াইটা বোধহয় পাকিস্তানিদের কাছ থেকে ছিল। নট নেসেসারিলি। বাংলাদেশের জাতি রাষ্ট্র এটা 23 বছরে তৈরি হয় না, এটা 9 মাসে তৈরি হয় না। জাতি রাষ্ট্র হওয়ার জন্য আপনার শত শত হাজার হাজার বছরের ইতিহাস লাগে এবং এটাকে যদি আপনি ইনক্লুড না করেন তাহলে সন্তান যেভাবে যারা সন্তান হয়ে যায়, যার বাবা নাই, দাদা নাই, নানা নাই, সাডেনলি তার মিস্টার বিনের মতো দেখছেন না, হুট করে মিস্টার বিন আসমান থেকে নাজিল হয়েছে, ওরকম মনে হয় আর কি। একটা জাতিসত্তার লম্বা ইতিহাসের লড়াই আছে। তো সেখানে আমরা দেখলাম আওয়ামী ডিসকোর্স থেকে এই ঘোষণাপত্র বের হয়ে আসতে পারে নাই এবং এটা দুঃখজনক। থার্ড যেটা অবজারভেশন সেটা হচ্ছে এখানে ভাষায় দরদ দেখলাম না। যারা গণ অভ্যুত্থানকে অউন করেন, যেই ভাষায়, যে দায়, যে দরদ নিয়ে এটা লিখবার কথা ছিল, সেই দরদগুলো এখানে শব্দে, লাইনে, প্যারাগ্রাফের মধ্যে আমি খুঁজে পাই নাই। ফোর্থ হচ্ছে যে আপনার অযাচিত অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঢুকানো হয়েছে যেগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু 24-এর কনটেক্সটে এই ঘোষণাপত্রে এটা আসার প্রয়োজন ছিল না। যেমন ধরেন 71 এত বড় ঘটনা, এটা যদি কেউ স্বীকার করে বা না করে, কাগজে লেখে বা না লেখে, কিছু যায় আসে না। 71-71ই, মানে এটার আপনার দ্বিতীয় কোনো এক্সাম্পল দিয়ে আপনি এটাকে ছোট করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে অনেকগুলো ঘটনা যোগ করা হয়েছে, প্রয়োজন ছিল না। যেটা মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে এই ঘোষণাপত্রে অথবা অপরিকল্পিতভাবে সাবকনশিয়াসলি হয়তো করেছেন, আমি মানে বেনিফিট অফ ডাউট দিতে চাই যে গুড ফেইথে করেছেন। অনেকগুলো ঘটনার 10টা ঘটনার 10তম ঘটনা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। এখন আপনি ধরেন আমাদের ইতিহাসে 1000টা লড়াই আছে, কিন্তু আপনি 71কে কি 1000টা লড়াইয়ের একটা লড়াই বলবেন, না এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লড়াই বলবেন? এটা বলার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এই জন্য আমি যখন বলছি যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে, তখন আমি বলি এইটা 71 এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 1-2টা অধ্যায়ের একটা। কিন্তু আপনি যখন একই ভাষায় বলার চেষ্টা করেন যে 52, 62, 66, 69 আমরা সবগুলো বলি, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার সাথে কি 71 কম্পারেবল? কোনটার সাথে কিন্তু আপনি 71কে কম্পেয়ার করতে পারবেন ধারাবাহিকতা আছে, কিন্তু এটা কম্পারেবল না, কারণ 71 এত উপরে। কিন্তু কম্পেয়ার কি করেছে? এটা ধারাবাহিকতা করেছে, মানে যেহেতু ওই সময় এটা হয়েছে, যেহেতু ওই সময় আমরা এত উৎসর্গ করেছি, এটা আমি বোধ করি এটা প্রয়োজন ছিল না। কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কেউ অস্বীকার করছে না, কিন্তু এতগুলো ঘটনা টেনে আনার কারণে যেটা হয়েছে 24 হারায় গেছে। 1400 শহীদের গল্প এখানে, 24-এর গণ অভ্যুত্থানের যে ব্যাকগ্রাউন্ড, ফ্যাসিবাদের ব্যাকগ্রাউন্ড, এবং এক পরিবার এক দল কিভাবে দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলেছে, সেই 16 বছরের গল্পটা যেটা 24-কে জন্ম দিয়েছে, সেই গল্পটা যেভাবে আমরা 71 যখন বলি, আমরা কেন 47, 49, 52, 66, 62 এগুলো টেনে নিয়ে আসে কেন? 71-এর গুরুত্বটাকে তুলে ধরবার জন্য। কিন্তু এইখানে 24-এর গুরুত্ব তুলে ধরবার প্রেক্ষাপটে আমি দেখি নাই, বরং দেখেছি ধারাবাহিকতা আকারে, বর্ণনা আকারে আসছে। মানে 24 কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 16 বছরের মানে যে মিসরুল, মিসগাভার্নেন্সের কারণে, সেই চিত্রটা এখানে আমার দৃষ্টিতে ফুটে ওঠে নাই। ফাইনালি যেটা আমার অবজারভেশন এটা নিয়ে, সেটা হচ্ছে যে আপনার যেহেতু বলবার মধ্য দিয়ে একটা রোড ম্যাপ দিতে হয়, সেহেতু আমরা যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে আমাদের বলা ছিল এই কারণে পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা আলাদা হচ্ছি, সেহেতু আমি নতুন একটা স্বাধীন, সার্বভৌম, একটা ফ্রি রাষ্ট্র প্রস্তাব করছি, যে রাষ্ট্রের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং এই রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন, কি কি আইন বিধান চলবে, একটা রোডম্যাপ ছিল এখানে। শেষে এসে মনে হয়েছে সাডেনলি এই ধারাবাহিকতাটা আর নাই, ফিউচারটা কি? আপনি তো একটা অতীতের গ্লোরির গল্প বলছেন, আমার অর্জনের গল্প বলছেন, এখন আমি জাতিকে তো ডাইরেকশন দিতে চাই, সেহেতু এই পুরো নেশনকে নিয়ে আমি এই পথ পাড়ি দেব, এই সাগর কন্যাকে নিয়ে আমি ওইখানে একটা ময়নাদ্বীপ বানাবো। ওই ময়নাদ্বীপের গল্পটা দিয়ে এখানে শেষ হয় নাই যে আমার রিপাবলিককে ঢেলে সাজাতে হবে, এটা করবো, অথবা সিম্পলি ধরুন জুলাই সনদে রেফার করে দেওয়া হতো যে এটা
এই রাষ্ট্রটা তৈরি করবার জন্য, অর্জন করবার জন্য আমরা জুলাই সনদ নিয়ে কাজ করছি। জুলাই সনদের মধ্য দিয়ে এই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করব, এরকম কোনো রেফারেন্স ধারাবাহিকতা নাই। তারপরে হচ্ছে মোটা দাগে এটাকে আমি স্বাগত জানাই। আমি বোধ করছি এখানে যে অমিশনগুলো আছে সেটা জুলাই সনদে একটা ইন্ট্রো থাকবে বলে আমি বিশ্বাস করি, যেন ঘোষণাপত্রকে এখানে কানেক্ট করে ফেলে। যেই ডটগুলো এখানে মিসিং হয়েছে সেই নোক্তাগুলোকে যেন এখানে যোগ করে ইতিহাসের এই অমিশনগুলোকে যেন আমরা কানেক্ট করি, যেন সনদ আর ঘোষণাপত্র একসাথে পাঠ করলে মনে হয় যে আমাদের একটা স্বপ্নটা পুরোটা ভাবে ফুটে উঠেছে এখানে। তার মানে যেটা ছিল এখানে অর্ধেক আপনার মনে হচ্ছে অসম্পূর্ণ মনে হচ্ছে, সম্পূর্ণ করার জন্য আপনার জুলাই সনদটা এখন মনে হচ্ছে যে দুটার একটা কানেকশন বা সংযুক্তি সম্পৃক্ততা থাকা সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আমি একটু ফিরি নির্বাচন প্রসঙ্গে, যেহেতু আমরা ছিলাম। নাসিরউদ্দিন নাসির, আপনারা বলছেন যে হ্যাঁ, নির্বাচনে যাওয়া আমাদের দরকার, আমরা নির্বাচনের দিকে যাব এবং 12 তারিখে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আসছে। কিন্তু এখানে প্রধান উপদেষ্টা দুটো কথা আছে, সেটা হচ্ছে জুলাই সনদের ক্ষেত্রে তিনি কথা বলেছেন যে জুলাই সনদটা পরিপূর্ণ করতে হবে। তিনি একটা কথা বলেছেন যে বিচারগুলি পরিপূর্ণভাবে শেষ করতে হবে, এবং এটা আপনাদের সবারই যাওয়া। আমাদের সময়সীমা আছে, এটা যদি আমাদের জুলাই আগস্ট হয় তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র 4 মাস। 1 মাস তো নির্বাচনী প্রচারণার জন্য যাবে, সকল কিছুর জন্য যাবে। এই 4 মাসের মধ্যে যা কিছু অসম্পূর্ণ জায়গা আছে আপনাদের মনে হয় সেটা শেষ করে, এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা দোষী আছেন তাদের বিচার সম্পূর্ণ হওয়া সম্ভব নির্বাচনের আগে? না, দেখুন, গত 1 বছর ধরে তো বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। মানে এরকম নয় যে আগামী 5 মাসের মধ্যে শেষ করতেই হবে, বিষয়গুলো তো এরকম নয়। প্রক্রিয়া রয়েছে, এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখানে শুনানি হচ্ছে, অনেকগুলো বিচার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে আমি মনে করি। সুতরাং আমি আমার ব্যক্তিগত যেটি অভিমত সেটি হচ্ছে বিচারকে এগিয়ে নেওয়ার বিষয়ে রাজনৈতিক দল অথবা জুলাই যারা অংশীদার ছিল তাদের মধ্যে কোনো মতভেদ এখানে নেই। না, কিন্তু এনসিপি বলছে যে পর্যন্ত বিচার সম্পন্ন না হবে নির্বাচনটা তারা যায় না। আপনি বলছেন বিচার চলমান রাখা অবস্থাতেই নির্বাচনে যাওয়া যায় না, ধরুন জুলাই আগস্টে তো 1-2টা মামলা হয়নি, অনেকগুলো মামলা হয়েছে। আমি যদি এককভাবে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার বিরুদ্ধে তো একটা মামলা হয়নি, অনেকগুলো মামলা হয়েছে। তো এখন আমরা যদি শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে ততগুলো যদি একদম বিচারের শেষ পর্যন্ত অপেক্ষা করি তাহলে তো কয়েক বছর লেগে যেতে পারে। সেটি কোনো আমার কাছে কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে না। আমার কাছে মনে হচ্ছে বিচার প্রক্রিয়া এটি তো আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এবং বিচার বিভাগ স্বাধীন রয়েছে এবং বিচার প্রক্রিয়া চলমান থাকবে। এই বিষয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দ্বিমত করেনি, বরং এনসিপি যেটি বলেছে তারা হয়তো আরো একটি স্পেসিফিক করেছে যে বিচার প্রক্রিয়াটা শেষ করে নির্বাচন করার বিষয়ে তারা স্পেসিফিক করেছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটু কম যৌক্তিক বলে আমার মনে হয়, বরং বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে নির্বাচন করা যাচ্ছে তো, এবং বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল সে বিষয়ে প্রায় ঐক্যমত হয়েছে বলে আমাদের মনে হয়। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে ধরুন সংস্কার বিচার বিষয়ে বাংলাদেশের ঐক্যমত কমিশনে প্রায় প্রতিদিন মিটিং হচ্ছে, আলোচনা এগিয়ে যাচ্ছে। প্রক্রিয়াগত বিষয়ে হয়তো অনেকের মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু কোনো একটা বিষয়ে কিন্তু কোনো একটি রাজনৈতিক দলও কিন্তু এরকম বলেনি যে বিচার চায় না, সংস্কার চায় না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো নির্বাচনের উপর খুব বেশি প্রভাব পড়বে না বলে আপনি মনে করেন না? আমি শুধু ছোট্ট করে একটা লাইন নিয়ে আমি ফদ ভাইয়ের কাছ থেকে যাই। আচ্ছা, যেমন ফদ, যে জিনিসটা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এই ব্যাপারে কি কোনো রকমের সন্দেহের অবকাশ আছে কিনা? নির্বাচন নিয়ে কখনোই আমার কাছে ন্যূনতম কোনো সন্দেহ ফেব্রুয়ারিতেই হবে ছিল না। টোটাল নির্বাচন বিষয়টা নিয়ে আমার ভিতরে কোনো সন্দেহ নাই। এটা টকশোতে আসলে পরে আপনাদের কাছ থেকে কথা শুনলে মনে হয় যে নির্বাচন নিয়ে অনেক সমস্যা আছে। একটা সেটেলমেন্ট আছে, পলিটিক্যাল পার্টিসগুলো রেগুলার, মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সাথে রেগুলার যোগাযোগ করছে। গত বছরের সেপ্টেম্বর থেকে প্রফেসর ইউনূস বলেছেন ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতরে নির্বাচন হবে, এবং পারসিস্টেন্টলি একই পজিশন দেশি বিদেশি সকল গণমাধ্যমে তিনি বলেছেন। যখন পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হয়েছে একইভাবে বলেছেন। উনি প্রচণ্ড প্রেশারের কারণে উনি এটাকে আগে একটু নিশ্চিত করেছেন যে এপ্রিলের ফার্স্ট হাফে হতে পারে। এরপরে তারেক রহমানের সাথে লন্ডনে মিটিং করলেন। রমজান, আবহাওয়া, ঝড়, বন্যা সবকিছু বিবেচনাতে উনি বোধ করছেন যে যদি সংস্কার বিচারের একটা রোডম্যাপ আমরা আগেই ঠিক করতে পারি তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তো এখন উনি যেহেতু ঐকমত্য কমিশনের একটা মানে মিটিং শেষ পর্যায়ে চলে এসেছে, সনদ প্রায় স্বাক্ষর হওয়ার মতো জায়গাতে আছে, বোঝা যাচ্ছে যে এখন আমরা কি কাজ করতে পারবো না। তো সেখানে উনি তো ওনার ওয়াদা মতো উনি ইলেকশন কমিশনকে এখন বলেছেন, আমার কাছে বরাবরই ছিল যেটা কোনো অনিশ্চয়তা ছিল না, বরং কৃত্রিমভাবে একটা অনিশ্চয়তার গল্প প্রতিনিয়ত তৈরি করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে প্রচন্ড টেন্স সিচুয়েশনে ফেলা হয়েছে, এবং এটাকে আমি একটা ফাঁদ মনে করি, অপ্রয়োজনীয় ফাঁদ। প্রফেসর ইউনূস দেহত্যাগ করবেন, পদত্যাগ করবেন না, মানে এই ধরনের কথা বলে যেটা করা হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলোকে আননেসেসারি একজনের বিপক্ষে আরেকজনকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যেটা একদমই প্রয়োজন নাই। অনেক ধন্যবাদ। আমি আলোচনাতে আসলে আরো একটু আসতে চাই। আমি শেষ থেকে শুরু করেছিলাম অনুষ্ঠানটা, আমরা অভ্যুত্থানের শুরুতেও একসাথে যেতে চাই। এখানে আসলে অভ্যুত্থানে কাদের সবচেয়ে বেশি অবদান আছে সেটা নিয়ে বরাবরই আমরা 1 বছর জুড়েই নানা ধরনের তর্ক বিতর্কের জায়গা শুনতে পেয়েছি। এখানে আমার ছাত্র দলের সাধারণ সম্পাদক আছেন, একই সাথে এবি পার্টির সাধারণ সম্পাদক আছেন। নানা জায়গায় সবারই সব জায়গায় স্টেক আছে বলা হচ্ছে। গতকাল তথ্য উপদেষ্টাও তার এক ফেসবুক স্ট্যাটাসের কমেন্টে যে তিনি এই কথা লিখেছেন। কিন্তু এই সমানভাবে যে সবার কৃতিত্বের জায়গা আছে, এখন এসে সেটাকে আমরা স্বীকার করছি নাকি আমরা স্বীকার করি না? কারোর বেশি কৃতিত্ব, কারোর কম কৃতিত্ব, এই দ্বন্দ্বের জায়গা আমরা 1 বছর দেখেছি। আসলে কি আমরা বিরতির পর সেটা জানতে ফিরছি।
অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। সবাই আছেন প্রশ্নগুলি সহজ অনুষ্ঠানে, আমি নাজিমুনি আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে অতিথিরা আছেন। বিরতিতে যাওয়ার আগে আজ বর্ষপূর্তি সেই গণঅভ্যুত্থানের আমরা আলোচনাতে ফিরতে চাই, কারণ সেই আন্দোলনে যত নিহত আহত হয়েছেন সকল রাজনৈতিক দলের সেখানে কৃতিত্বের জায়গা ছিল। কিন্তু বরাবরের জন্যই আমি যদি নাসিরকে দিয়ে শুরু করি, নাসিরউদ্দিন নাসির, সেটা হচ্ছে আমার নিজেরও স্পষ্ট মনে আছে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ছাত্রছাত্রীর উপর ছাত্রলীগের একটা আক্রমণ হলো 15 তারিখে, সেদিন আপনারা সংবাদ সম্মেলন করেছিলেন। তখন আপনারা সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই আন্দোলনে আপনারা পাশে আছেন, এই আন্দোলন যেভাবে সফল হোক সকল ধরনের সহায়তা সেখানে আপনাদের দিতে হবে। কিন্তু তারপর ধাপে ধাপে আসলে যত কিছু হলো, সাধারণ ছাত্র জনতাকেও আমরা একত্র হতে দেখলাম, সকল কিছু আপনারাও ছিলেন সেখানে। এবং আবু সাইদ যেদিন মারা যায়, প্রথম শহীদ যিনি হয়েছিলেন তিনি ছাত্র দলের ছিলেন বা বিএনপির ছিলেন, তিনি বিএনপির কর্মী ছিলেন চট্টগ্রামের। কিন্তু আসলে এই ঘটনাগুলি ঠিক জনগণের কাছে সামনে আসেনি। যতটা এসেছে আবু সাইদের মৃত্যু, যতটা এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থান, সকলের অবস্থান, কারণ তাদের চেহারাগুলি আসলে দেখা যেত। তখন তো আপনারা নিষিদ্ধ ছিলেন না বা কিছু ছিলেন না, তখন আপনারা মাঠে কাজ করা ছাত্র নেতা সবাই এবং দলটাও তাই। কেন আপনাদের দেখা যায়নি তখন, মানে সম্মুখ সারিতে কেন দেখা যায়নি?